আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা অন্য গাড়ির, মৃত 3 শ্রমিক সহ আহত একাধিক। 15ই আগস্টের আগেই উঠবে মেয়রের অফিস, মেট্রো, স্কুল, ভয়ঙ্কর ইমেলে হারহিম হুমকি, শহর জুড়ে হাই অ্যালার্ট। টাকার বান্ডিলে মাখানো বিশেষ রাসায়নিক, ঘুষ নেওয়ার পরেই হাত লাল, দুর্নীতি দমন শাখার অভিযানে জালে সরকারি ইঞ্জিনিয়ার। তোলাবাজিকে এবার তালা, শ্রমিকের কড়া বার্তার পর সাসপেন্ড 22 বিজেপি কর্মী। তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূলকে আরও কোণঠাসা করার মাস্টার প্ল্যান রেডি। এনসিপিআই নাকি কালীঘাট তৃণমূল, নিজের অবস্থান স্পষ্ট করলেন দেব। খুনের চেয়েও ভয়ঙ্কর অপরাধ করেছেন, প্রশ্ন ফাঁসে জড়িত IAS অফিসারের জামিন খারিজ করে বলল আদালত। নারী পাচার, তোলাবাজি, জমি দখলের অভিযোগ, বিধাননগরে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ। টাকার লোভ দেখিয়ে রক্তদানের পিছনে তৃণমূল নেতা, অবশেষে পুলিশের জালে মূল চক্রী সহ 3। চোখের চিকিৎসায় বিদেশ যাত্রার মরিয়া চেষ্টা, ফের সুপ্রিম দরবারে অভিষেক। ওদের সামনে মিষ্টি দিয়েছে, ওদের জিভ দিয়ে জল পড়ছে। সংখ্যালঘু সাংসদদের মির্জাফর বলে তীব্র কটাক্ষ সৌগত, বিদলেন মোদীকেও। এনডিএ বৈঠক এড়িয়ে সোজা অমিত শাহের দরবারে, মুর্শিদাবাদের 3 সাংসদকে নিয়ে তোলপাড় দিল্লি। গ্রেপ্তারির 35 দিনেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, সিন্ডিকেট ও লকারের সোনার বিস্ফোরক উল্লেখ। আগস্টে 2 ভাবে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কারা আগে পাবেন আর কারা পরে জানুন নতুন নিয়ম। সিন্ডেকেই প্রতীক দেওয়া হয়েছিল, কমিশনের ভুল ছিল বলল সুপ্রিম কোর্ট। সব কথা বলার দিন আসলে বলবো, অভিষেক বৈঠক নিয়ে মদন মিত্রের বিস্ফোরক হুঙ্কার, অস্বস্তিতে তৃণমূল। স্পিকারকে বলুন আদালত কি করতে পারে, কুণাল ঘোষের কণ্ঠরোধ মামলা খারিজ করে জানালো কলকাতা হাইকোর্ট। 142 মৃত্যু, 797 কোটির ক্ষতি, বর্ষার ভয়ানক রূপ হিমাচলে। ভবানীপুরের গুরুদ্বারে গিয়ে বড় কথা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, হৃদয় ছুলেন শিখদের। মসজিদ থেকে লাউডস্পিকার সরানো নিয়ে বিস্ফোরক কেয়া ঘোষ, কি বললেন বিজেপি নেত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দুকে আক্রমণ কুণালের, দেখুন কি বলছেন। ককরোচ পার্টিতে গোষ্ঠী কোন্দল চরমে, অভিজিৎ দীপকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। বিজেপি এখানে 100 বছর থাকবে, নূর মেহবুবরা ভুয়ো পোস্ট করাচ্ছে, অন্নপূর্ণা নিয়ে বিস্ফোরক শুভেন্দু। অযোগ্যদের গুনে গুনে ফেরাতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা, আবাস যোজনা নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের। 3 দিন হাসপাতালে মিঠুন চক্রবর্তী, হয়েছে অস্ত্রোপচার, দেখতে এলেন মুখ্যমন্ত্রী, কি হয়েছে অভিনেতার। স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন, মহুয়াকে সুপ্রিম কোর্ট। রুম্পার পরিবারের পাশে নেই বিজেপি ঋতব্রত শিবির, দলনেত্রীর নির্দেশে মৃত আশাকর্মীর বাড়ি গিয়ে তোপ দাগলেন দোলা কুণাল। সাদামাটা একটা সাউন্ড বক্স নিয়ে যাচ্ছিল যুবক, তাতেই হাতকড়ি পড়ালো পুলিশ, কি এমন ছিল ওতে। দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠক, কালীঘাটকে কাঁপিয়ে শেষ মুহূর্তে মোদির বাসভবনে বড় ধামাকা। আমার ছেলে কাজে বেরিয়েছিল, বেপরোয়া বাসের ধাক্কায় যুবকের মৃত্যুর পরই রণক্ষেত্র NH30। 20,000 টাকায় সীমান্ত পেরিয়ে পাহাড় ভ্রমণ, দার্জিলিং থেকে গ্রেপ্তার বাংলাদেশি, নেওয়া হলো হোল্ডিং সেন্টারে। যন্তর মন্তরে পেট্রোল বোমা হামলা করো, পাকিস্তান ISI মডিউলের পর্দাফাশ, গ্রেপ্তার বংশ কুমার। চন্দ্রনাথ রথ হত্যা মামলায় CBI-এর চার্জশিটে ভয়ঙ্কর তথ্য, কেন মারল শুভেন্দুর আত্মসহায়ককে, কবে মারতে চেয়েছিল, 11 খুনির কে কোন দায়িত্বে ছিল। চন্দ্রনাথ খুনে বিজেপির 2 ভাইয়ের নাম অধীরের প্রশ্ন, রহস্যটা কোথায়। গদ্দার টিম 1 গেছে মোদির কাছে, টিম 2 মুখ্যমন্ত্রীর কাছে, হাইকোর্টের ধাক্কা খেয়েও কেন এত চড়া সুর কুণাল ঘোষের। তৃণমূল ভেঙে NCPI তৈরি হলো, এবার কি ভাঙছে NCPI-ও। ওদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ, বিজেপির দালালি করে বোকা বানাতে চাইছে সুদীপ, ঋতব্রতদের নিশানা কুণালের। মিজোরাম থেকে অপহরণ, তারপর চলন্ত গাড়িতে গণধর্ষণ 2 আদিবাসী কিশোরীকে, অসমের কাছাড়ে গ্রেপ্তার 3 যুবক। বন্যা বিধ্বস্ত অসমে মৃতের সংখ্যা বেড়ে 97, ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, এখনও চোখের জলে চলছে ত্রাণের খোঁজ। তোলাবাজির দুর্নীতিতে জিরো টলারেন্স, রাজ্য বিজেপিকে কড়া বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের।
বাকিপুরে জিততেই মহারাষ্ট্রের সুনেত্রার সমীপে পিকে ফাটল সৃষ্টি করবেন না, হুঁশিয়ারি বিজেপির। বেকার যুবক যুবতীদের জন্য বাম্পার খবর, পুজোর আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। মসজিদের মাইক খোলার প্রতিবাদে এবার আসরে আসল তৃণমূল, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি ঋতব্রতর। হাইকোর্টে জোর ঝটকা, স্পিকারের বিরুদ্ধে কুণালের রিট পিটিশন খারিজ। জাতীয়তাবাদ দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা, হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী। চন্দননগর যাওয়ার কথা ছিল, আপ লাইনে মিলল রেলকর্মীর 2 টুকরো দেহ। রেড অ্যালার্ট জারি একাধিক জেলায়, আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় বইবে দুর্যোগের মেঘ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের নয়া মোড়, ইয়েমেনের সেনাঘাঁটিতে হামলা ইরানপন্থী হাউথির, নিহত অন্তত 30। মহিলা সেজে ভিড়ের মধ্যে ছিনতাই, চুঁচুড়া থেকে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে গেল এগরা থানার পুলিশ। বেঙ্গালুরুতে এসআইআর শুরু হতেই বড় ধাক্কা, অর্ধেকের বেশি ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কায় তোলপাড়। বিরাট বিপদে মমতা, কালীঘাট তৃণমূলের হেভিওয়েট নেতাকে থানায় তলব, ভয়ঙ্কর অভিযোগ, তোলপাড় রাজ্য। অনশন ভাঙানোর কোনো সদিচ্ছায় দেখানি রাহুল, নেতাদের উপর আস্থা হারিয়েছি, ক্ষুব্ধ সোনম। সিলেটের 2 বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু সহ 9 জনের প্রাণহানি। উইকেন্ডেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। রাজ্য বিজেপির মধ্যে তোলাবাজি, কাটমানি এবং দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কার্যকলাপের অভিযোগ সামনে আসার পর সংগঠনের ভিতরে বড়সড় শৃঙ্খলামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েকদিন আগেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি তোলাবাজি বা অসামাজিক কাজে যুক্ত থাকেন তাহলে তাকে কোনোভাবেই রেয়াত করা হবে না। সেই ঘোষণার পর বিভিন্ন জেলা থেকে আসা অভিযোগ খতিয়ে দেখতে শুরু করে দল। অভিযোগের ভিত্তিতে একাধিক কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয় এবং তাদের কাছ থেকে লিখিত জবাবও চাওয়া হয়। পর্যালোচনার পর 22 জন কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে মনে হওয়ায় তাদের সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো ব্যক্তিকে ভবিষ্যতেও প্রশ্রয় দেওয়া হবে না। তদন্ত চলবে এবং প্রয়োজনে আরও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তের পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিজেপি স্পষ্ট করেছে যে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। অন্য দল থেকে নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে নতুন করে কড়া অবস্থান নিয়েছে রাজ্য নেতৃত্ব। দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য বা তৃণমূল বা অন্য কোনো দল থেকে আসা সবাইকে বিজেপিতে নেওয়া হবে না। যাদের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, জমি দখল বা অন্য কোনো গুরুতর অভিযোগ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। তিনি বলেন, দলের আদর্শ ও ভাবমূর্তির সঙ্গে আপোষ করা হবে না এবং শুধুমাত্র সংখ্যা বাড়ানোর জন্য বিতর্কিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করা উচিত নয়। অতীত রেকর্ড যাচাই করার পরেই কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি দলীয় নেতাদেরও সতর্ক করে বলেন, অনুমতি ছাড়া বা নিয়ম ভেঙে কাউকে দলে আনার চেষ্টা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার এই মন্তব্যের পর রাজ্য বিজেপির সাংগঠনিক নীতিকে আরও কঠোর করা হচ্ছে বলেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিধাননগরের নারী পাচার, তোলাবাজি, জমি দখল এবং অপরাধমূলক চক্র পরিচালনার অভিযোগে প্রাক্তন এক মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়ছিল বলে তদন্তকারী সংস্থা দাবি। অভিযোগ রয়েছে, প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়, জমি দখলের চেষ্টা এবং বিভিন্ন বেআইনি কার্যকলাপের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তদন্তের স্বার্থে তার একাধিক নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং যোগাযোগের নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারীদের দাবি, পুরো চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত আরও বিস্তৃত করা হবে এবং প্রয়োজন হলে আরও গ্রেপ্তারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আদালতের অনুমতি নিয়ে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর আবেদনকে কেন্দ্র করে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা হাইকোর্টে তিনি বিদেশে চিকিৎসার অনুমতি চাইলেও সেই আবেদন খারিজ হয়ে যায়। আদালতের পর্যবেক্ষণ ছিল, ভারতে উন্নত চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজন হলে দেশের মধ্যেই চিকিৎসা করানো সম্ভব। এরপর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। তার আইনজীবীরা আদালতে দাবি করেন, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে চিকিৎসা করানো জরুরি। অন্যদিকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়, তার বিরুদ্ধে একাধিক তদন্ত চলমান থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশ সফরের অনুমতি দেওয়া উচিত নয়। দুই পক্ষের যুক্তি শোনার পর সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনায় রেখেছে এবং পরবর্তী শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। রাজনৈতিক মহলেও এই মামলাকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আদালতের রায়ের ওপর নির্ভর করবে তিনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন কি না।
সংসদের বাইরে রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন সাংসদকে কটাক্ষ করে তাদের মির্জাফর বলে উল্লেখ করেন। তার অভিযোগ, যারা নিজেদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন তাদের উচিত ছিল মানুষের স্বার্থের পক্ষে আরও জোরালোভাবে কথা বলা, পরিবর্তে তারা কেন্দ্রের অবস্থানকে সমর্থন করছেন বলেই তার দাবি। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন নীতি ও রাজনৈতিক অবস্থানেরও সমালোচনা করেন তিনি। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। শাসক ও বিরোধী দুই শিবির থেকেই পাল্টা মন্তব্য সামনে আসে। কেউ এই বক্তব্যকে রাজনৈতিক মত প্রকাশের অংশ বলে ব্যাখ্যা করেছেন, আবার কেউ এটিকে অত্যন্ত আপত্তিকর বলে সমালোচনা করেছেন। ফলে বিষয়টি সংসদের বাইরেও রাজনৈতিক বিতর্কের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। শিবসেনার দলীয় প্রতীক নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি বিরোধে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। আদালতে শুনানির সময় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে বিস্তর আলোচনা হয়। কমিশন যে প্রক্রিয়ায় একনাথ শিন্ডে নেতৃত্বাধীন গোষ্ঠীকে দলীয় প্রতীক বরাদ্দ করেছিল, সেই সিদ্ধান্তের আইনগত দিক নিয়ে প্রশ্ন ওঠে। শুনানিতে আদালত জানায়, পুরো বিষয়টি বিশদভাবে বিচার করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিও খতিয়ে দেখা হবে। এই মামলার ফলাফল শুধু শিবসেনার দুই গোষ্ঠীর জন্য নয়, ভবিষ্যৎ রাজনৈতিক দল ভাঙন ও দলীয় প্রতীক সংক্রান্ত মামলাগুলির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। তাই মহারাষ্ট্রের রাজনৈতিক মহল ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দল এই মামলার অগ্রগতির দিকে নজর রাখছে। আদালতের চূড়ান্ত রায়ের পরই এই দীর্ঘ আইনি লড়াইয়ের পরবর্তী দিক স্পষ্ট হবে। প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা এবং একের পর এক ভূমিধসের জেরে হিমাচল প্রদেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী চলতি বর্ষা মৌসুমে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং শত শত কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকার বহু রাস্তা ধসে বন্ধ হয়ে পড়েছে। একাধিক সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বহু গ্রামে বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী বাহিনী, প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি দিন রাত উদ্ধার ও ত্রাণের কাজ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে এবং জরুরি খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় পাহাড়ি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 3 শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি গাড়ি দ্রুত গতিতে চলার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং ভিতরে থাকা শ্রমিকরা গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। অতিরিক্ত গতি, অসাবধানতা কিংবা দৃশ্যমানতার সমস্যা সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিচয় নিশ্চিত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং জাতীয় সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। স্বাধীনতা দিবসের আগে একটি শহরের গুরুত্বপূর্ণ সরকারি ও জনবহুল স্থানে বিস্ফোরণের হুমকি দিয়ে পাঠানো ইমেলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেয়রের অফিস, মেট্রো পরিষেবা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, বোম স্কোয়াড, ডগ স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। সংশ্লিষ্ট ভবন ও এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয় এবং সাধারণ মানুষের চলাচলের উপরও নজরদারি বাড়ানো হয়। প্রাথমিক তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার না হলেও হুমকিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা ইমেইলের উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই করা ছিল, তার মধ্যে এই ঘটনার পর আরও সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার অপসারণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, আদালতের নির্দেশ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন মেনে প্রশাসনের পদক্ষেপকে কার্যকরভাবে বাস্তবায়ন করা উচিত। তার দাবি, সাধারণ মানুষের শান্তি ও পরিবেশ রক্ষার স্বার্থে আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হওয়া দরকার। তিনি আরও অভিযোগ করেন, অতীতে এই বিষয়ে প্রশাসন যথেষ্ট সক্রিয় ছিল না এবং আদালতের নির্দেশের পরেই কার্যকর পদক্ষেপ শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, এই বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দির, মসজিদ বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই একই নিয়ম অনুসরণ করা হচ্ছে এবং নির্ধারিত শব্দসীমা লঙ্ঘন করলেই ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক অভিযানে বহু ধর্মীয় প্রতিষ্ঠানের লাউডস্পিকার অপসারণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান চলবে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। কুণাল ঘোষ অভিযোগ করেন, প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বহু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং বহু আবেদনকারী এখনও অর্থ পাননি বলে অভিযোগ করছেন। তার দাবি, প্রকল্প নিয়ে বড় বড় ঘোষণা করা হলেও বাস্তবে বহু যোগ্য উপভোক্তা এখনও সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি সরকারের কাছে আবেদনকারীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ, আবেদন বাতিলের কারণ স্পষ্ট করা এবং যাদের টাকা আটকে রয়েছে তাদের দ্রুত অর্থ প্রদানের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, প্রকল্পকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করে স্বচ্ছতার সঙ্গে প্রশাসনের এগিয়ে আসা উচিত। এই মন্তব্যের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজনৈতিক চাপানোতর আরও জোরদার হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, প্রকল্পকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। তার দাবি, যারা প্রকৃত যোগ্য উপভোক্তা তারা পর্যায়ক্রমে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন এবং ভুয়ো তথ্যের ভিত্তিতে কেউ যেন বিভ্রান্ত না হন। তিনি আরও জানান, যেসব আবেদন বিভিন্ন কারণে আটকে রয়েছে সেগুলিও ধাপে ধাপে যাচাই করে নিষ্পত্তি করা হচ্ছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাল নথি, ভুয়ো আবেদন বা মিথ্যা প্রচারের সঙ্গে কেউ যুক্ত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন নিয়মিত যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। এক আশাকর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শাসক দলের পক্ষ থেকে দোলা সেন ও কুণাল ঘোষ মৃতার পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সেখানে তারা অভিযোগ করেন, এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এবং যারা মানুষের পাশে থাকার দাবি করেন তাদের অনেককেই এই কঠিন সময়ে পরিবারের পাশে দেখা যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের দাবি দাওয়া শুনেন প্রতিনিধিরা এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে এবং বিভিন্ন দল একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলছে। দিল্লিতে শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ধারাবাহিক আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে ভবিষ্যৎ সাংগঠনিক কৌশল, বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। এই বৈঠকের পর রাজ্যের রাজনীতিতেও নানা জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন মহলের মতে এই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। যদিও বৈঠকের আনুষ্ঠানিক আলোচনার পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি, তবু রাজনৈতিক পর্যবেক্ষক একাংশের মতে জাতীয় ও রাজ্য স্তরের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যৎ রূপরেখা নিয়েই এই আলোচনা হয়েছে। দার্জিলিংয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার জন্য একটি দালাল চক্রকে প্রায় 20,000 টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর তাকে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দার্জিলিংয়ে নিয়ে আসা হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে বৈধ পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো অনুমোদিত নথি পাওয়া যায়নি। এরপর তাকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে এবং কিভাবে সীমান্ত পার হলেন, কারা এই কাজে সাহায্য করেছে এবং এর পেছনে কোনো বড় দালাল চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। সাম্প্রতিক সময়ে এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং প্রশাসনের দাবি, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চন্দ্রনাথ হত্যা মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। এই ঘটনায় অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন তুলেছেন, মামলায় বিজেপির 2 ভাইয়ের নাম উঠে আসার পরও তদন্তের অগ্রগতি নিয়ে কেন ধোঁয়াশা রয়েছে। তার দাবি, ঘটনার সমস্ত দিক নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। কোনো রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব যেন তদন্তে প্রভাব না ফেলে, সেই দাবিও জানান তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এত গুরুতর অভিযোগ সামনে আসার পরও তদন্তে বিলম্ব কেন হচ্ছে এবং সব তথ্য জনসমক্ষে আনা হচ্ছে না কেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, আইন অনুযায়ী তদন্ত চলুক এবং আদালতের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে এবং তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে সকলের নজর রয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহী সাংসদদের নিয়ে গঠিত এনসিপিআই ঘিরে ফের রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে মত পার্থক্য এবং কয়েকজন নেতার অবস্থান নিয়ে নানা আলোচনার সামনে আসায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, নতুন এই রাজনৈতিক শিবিরেও কি ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের খবর, সাংগঠনিক কাঠামো, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে দলের ভেতরে একাধিক বৈঠক হয়েছে। যদিও দলের নেতৃত্ব প্রকাশ জানিয়েছে, এনসিপিআই ঐক্যবদ্ধ রয়েছে এবং ভাঙনের জল্পনার কোনো ভিত্তি নেই। বর্তমানে সংসদের দল হিসেবে স্বীকৃতি সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় বিচারাধীন রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক সপ্তাহে দলের অবস্থান এবং সাংগঠনিক সিদ্ধান্তের উপরই স্পষ্ট হবে এই জল্পনার বাস্তবতা কতটা।
অসমের চলতি বর্ষার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে 97-এ পৌঁছেছে এবং এখনও লক্ষাধিক মানুষ বন্যার জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বহু গ্রামের বাড়িঘর, চাষের জমি, রাস্তা ও সেতু জলের তলায় চলে যাওয়ায় স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। প্রশাসন, এনডিআরএফ, এসডিআরএফ এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তবে বহু দুর্গম এলাকায় এখনও পর্যাপ্ত ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ উঠেছে। বহু মানুষ নিজেদের সর্বস্ব হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আবহাওয়া দপ্তর আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং নতুন করে ক্ষয়ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠানে লাউডস্পিকার অপসারণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এই বিষয় নিয়ে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, ধর্মীয় অধিকারের সঙ্গেও জড়িত। তার দাবি, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে একতরফাভাবে পদক্ষেপ নেওয়া উচিত নয় এবং আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করতে হবে। তিনি জানান, প্রয়োজন হলে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়া হবে এবং আইনগত লড়াই চালানো হবে। অন্যদিকে প্রশাসনের বক্তব্য, আদালতের নির্দেশ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধি মেনেই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ইস্যুকে ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে এবং বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিধানসভার স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা কুণাল ঘোষের রিট পিটিশন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। আদালত মামলার নথিপত্র ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য শোনার পর এই সিদ্ধান্ত জানায়। এর ফলে স্পিকারের সিদ্ধান্ত আপাতত বহাল থাকলেও আদালতের এই রায় প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই নিজেদের মতো করে এই রায়ের ব্যাখ্যা দিচ্ছে। আইনজীবীদের একাংশের মতে, আদালতের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া আপাতত অপরিবর্তিত থাকবে। ভবিষ্যতে উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ থাকলেও আপাতত এই রায়কেই কার্যকর বলে ধরা হবে। এই মামলার পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে। বঙ্গোপসাগরের সপ্তাহান্তেই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন তাদের দ্রুত নিরাপদে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমা, শহরে যান চলাচলে বিঘ্ন এবং নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষকে আবহাওয়ার সতর্ক বার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতির উপর প্রশাসন সার্বক্ষণিক নজর রাখছে।